নমস্কার। আমরা এই পর্বে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা বর্তমানকালে যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে যে শিক্ষক নিয়োগ হচ্ছে 7 SLST, সেই পরীক্ষার প্রথম ধাপে যারা পাশ করেছেন এবং যাদের এখন মুখ্য উদ্দেশ্য হলো ভাইবা বা ইন্টারভিউর জন্য সবাই উদ্বিগ্ন। এবং আমাদের রাজ্যে দীর্ঘদিন ধরে যেহেতু স্কুল সার্ভিস হচ্ছে না, তাই জন্য অনেকেই বেশ কিছুটা গ্যাপে, অনেকেরই অভিজ্ঞতা রয়েছে কিন্তু দেখা গেল বেশ কিছু বছর গ্যাপ পড়ে গেছে। তো তাই জন্য বর্তমানকালে নতুন করে আবার ইন্টারভিউ এর প্রস্তুতি, এবং অনেকেই রয়েছে যারা একদম প্রথম ইন্টারভিউ বোর্ডে যাবেন আর কি। তো তাই জন্য আজকের এই আলোচনায় আমরা নিয়ে এসেছি শ্রদ্ধেয় ডক্টর এলেন শতপথী স্যার, প্রফেসর, জিওগ্রাফি ডিপার্টমেন্ট, ক্যালকাটা ইউনিভার্সিটি। স্যারকে প্রথমেই আমাদের এই আলোচনায় স্বাগত এবং শ্রদ্ধা। আহ, একদম প্রথম থেকে যেটা শুরু করব স্যার, যে ইন্টারভিউ মানেই হলো একটা কোথায় যেন একটা ভয় ভীতি, মানে যত কনফিডেন্স যত মেধাই থাকুক না কেন, কোথায় যেন এই জায়গায় এসে সবাই দুর্বল হয়ে পড়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাকে একদম প্রথম প্রাথমিকভাবে ইন্টারভিউ বিষয়টাকে কিভাবে নেওয়া উচিত এবং আমরা কিভাবে এটা নিয়ে প্রস্তুতি নেব, কিভাবে সফলভাবে পুরো বিষয়টা সম্পন্ন করব। শুভ সন্ধ্যা। ধন্যবাদ কৃষ্ণ কৃষ্ণ সরকার এবং যারা আমাদের ছাত্রছাত্রীরা আছে তাদের সবাইকে অভিনন্দন যে তারা পাশ করেছে, এক ধাপ এগিয়ে গেছে এবং আগামী দিনে সবাই কোনো না কোনোভাবে বিভিন্ন তাদের যে চাওয়াগুলো সেইগুলো তাদের পূরণ হবে। তাদের কর্মক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে সব দিক থেকে এই শুভেচ্ছা প্রথমেই জানাই। তারপরে আমি বলবো যে আমরা একটা সময় পড়াশুনো করার পরে সংসার জীবনে ঢোকার ঠিক আগে চাকুরিতে বা আমাদের একটা অর্থকরী কোনো জায়গায় সেখানে এনগেজড হতে চাই। সেই এনগেজমেন্টটা আমরা সবসময় বুঝে উঠতে পারি না যে কোথায় যাওয়া উচিত। আসলে আমরা যেমন চাকুরি খুঁজছি, চাকুরিও আমাদের খুঁজছে। এটা কিন্তু প্রথম আমাদের মনে রাখতে হবে। তাহলে আমাদের প্রথমেই ভাবতে হবে যে ওই যে চাকুরিটা আছে আর আমি যা অবস্থায় রয়েছি আমাদের মধ্যে ম্যাচিং হচ্ছে কিনা। ম্যাচিংটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক যেমন আমরা পার্টনার খুঁজি, ম্যাচিং সেই ঠিক একই রকম চাকুরিও কিন্তু একটা ম্যাচিং এর ব্যাপার। তা না হলে যেটা হবে বিড়ম্বনা হয়ে যাবে। চাকুরিটা আমি পেয়ে যাব কিন্তু সেখানটায় আমি ঠিকমতো কাজ করতে পারবো না, আমার ভালো লাগছে না। তো সেই জায়গায় আমি ধরেই নেব যে যারা আজকে এই জায়গাতে এসছে তারা শিক্ষক হতে চায়। তাহলে আমাদের শিক্ষক হওয়ার জন্য যে ধরনের ইন্টারভিউ সেই নিয়েই আমরা আজকে আলোচনা করব। ইন্টারভিউ একটা শব্দ, সেই রকম আরো কয়েকটা শব্দ আছে, সেগুলো একটু বুঝে নেওয়া দরকার। যেমন ভাইভা, ভাইভা ভসি আমরা বলি, এটার সঙ্গে আমরা খুব পরিচিত, কারণ আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় একটা ভাইভা দেওয়া হতো। তো একাডেমিক্যালি এটাও কিন্তু আসলে গিয়ে হাজির হতে হয়, পরীক্ষকের সামনে গিয়ে বসতে হয়, তিনি প্রশ্ন করেন, আমরা উত্তর দিই বা একটা আলোচনা হয়। এখন এইটা সাধারণভাবে পরীক্ষার মধ্যে যেগুলো থাকে সেটা আমরা ছোটবেলা থেকে ভাইভা বসিত বা মৌখিক পরীক্ষা স্কুলেও ছিল, কলেজে ছিল, বিশ্ববিদ্যালয়ে ছিল। তারপরে যখন আমরা পিএইচডি ইত্যাদি করি সেখানেও কিন্তু ভাইভা বসি এক্সামিনেশন হয়। আরেকটা হচ্ছে যে ইন্টারভিউ, শব্দটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ ইন্টার এবং ভিউ। ইন্টার মানে ভেতরের দর্শন, ভেতরটা দেখা হবে। কিসের ভেতর দেখা হবে? ভেতর মানে আমার মাথার মধ্যে কি আছে, আমার ভাব ভাব চাল চলন চারিত্রিক বৈশিষ্ট্য সবগুলোকে যখন অন্তর্দৃষ্টি দিয়ে দেখা হয় তাকে ইন্টারভিউ বলে। আরেকটা আছে সেটাকে আমরা বলি ইন্টারঅ্যাকশন। ইন্টারঅ্যাকশন হওয়া, যে ভাইস চ্যান্সেলরের ইন্টারভিউ তো আর বলা যাবে না, একদম। ইন্টারঅ্যাকশন করার জন্য ডেকেছেন। বা একটা এইরকম প্রাইম মিনিস্টার একজনকে বসাবেন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, সেইখানে আরো পিএম তার সঙ্গে আরো কয়েকজন যারা আছেন তারা মিলে ইন্টারঅ্যাকশন করবেন। তিনিও বিখ্যাত পণ্ডিত,
সবাই পণ্ডিত, তার মানে এখানে একটা ইন্টারাকশন, অর্থাৎ সমগোত্রীয়দের মধ্যে যখন হয় তাকে আমরা ইন্টারাকশন বলি। আরেকটা আছে যেটাকে বলি পার্সোনালিটি টেস্ট, যেটা সাধারণত আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষা বা আইএএস পরীক্ষা বা সর্বভারতীয় যে পরীক্ষাগুলো আছে সেইগুলোতে আমরা বলি পার্সোনালিটি, মানে আমার যে একটা মানুষ সেটা ওই চাকরির সঙ্গে খাপ খাবে কিনা। এমনও হতে পারে যে আমি লিখিত পরীক্ষায় সব নম্বর আমি পেয়ে গেছি, 100তে 100 পেয়ে গেছি, কিন্তু আমি পুলিশের চাকরির পক্ষে উপযুক্ত নই, কারণ পুলিশের চাকরিটা সেইখানে মাঝ রাত্রিরে উঠে হঠাৎ কোনোটা ডেয়ার ডেভিল কাজ করতে হবে যেটার উপযুক্ত আমি নই। তাহলে আমাকে প্রথমেই মনে রাখতে হবে যে আমার শারীরিক, মানসিক, সামাজিক যাবতীয় যে অ্যাফিলিয়েশন, অর্থাৎ আমি যে জায়গায় বড় হয়েছি বা আমি যে পর্যন্ত এসে পৌঁছেছি সেইটা কি এই চাকরির জন্য উপযুক্ত। এটা কিন্তু প্রথম মনে রাখতে হবে যে আমি কি টিচার হওয়ার উপযুক্ত। তাহলে প্রথম প্রশ্নটা আমাকে নিজেকেই করতে হবে, আচ্ছা এইখানে আমাদের কি করা হবে। এই যে মাদ্রাসা সার্ভিস হোক বা স্কুল সার্ভিস হোক বা কলেজ সার্ভিস হোক, আমরা কি দেখি, আমরা ভাইভা, ইন্টারভিউ, ইন্টারাকশন, পার্সোনালিটি টেস্ট সব রকম করি, সবটা একসঙ্গে। কারণ শিক্ষক নিয়োগ, শিক্ষককে সব করতে হয়। আমরা যদি একটা লিস্ট করি যে একজন মাস্টারমশাইকে কত ধরনের কাজ করতে হয়, তার বোধহয় লিস্টের শেষ নেই। তাকে পুলিশের কাজেও করতে হয়, তাকে আইএএস দের কাজেও করতে হয়, মানে কোন কাজটা করতে হয় না। আমরা যদি একটা লিস্ট করি তাহলে 20-25 রকমের, ইদানিং তো মিড ডে মিলের রাঁধুনি থেকে বাজার সরকার, হিসেব একদম রক্ষক, কোন কাজটা নেই যেটা মাস্টারমশাইকে করতে হয় না। তার মধ্যে ওই ঘন্টার পর ঘন্টা বকে যেতে হবে, সেটাকে ফেরিওয়ালার কাজ। তাহলে আমি এমন একটা পেশা নেই যার সঙ্গে শিক্ষকের মিলবে না। কোনো না কোনো ভাবে শিক্ষক কিন্তু আছেন। শিক্ষককে রাজনীতিও করতে হয়, শিক্ষককে অনেক রকমের সামাজিক কাজ করতে হয়। সবকিছুর বাইরে শিক্ষকের আরেকটা ব্যাপার আছে, তিনি কিন্তু সমাজের লিডার, সমাজের লিডার। এবং সমস্ত সার্ভিস যেগুলো তৈরি হয় আমাদের সমাজে সবকিছু কিন্তু শিক্ষকদের ভেতর দিয়ে আসে। এবং শিক্ষককে আমরা যে যাই বলুক, অনেক খারাপ শিক্ষক আছে, তারা হয়তো শিক্ষকতায় চলে এসেছে, কষ্ট করে চলে এসছে আর কষ্ট পাচ্ছে এবং কষ্ট দিচ্ছে লোককে। কাজেই ওইটা বাদ দিলে সাধারণভাবে শিক্ষক বলতে আমরা যেটাকে বোঝাই, তাতে করে সমাজ কিন্তু একটা রূপরেখা তৈরি করে দিয়েছে মাস্টারমশাইদের, আমরা তার বাইরে যেতে পারবো না। ওইটা দেখা হয় যে আমি কি শিক্ষক হওয়ার উপযুক্ত। প্রথমেই মনে রাখতে হবে, ইন্টারভিউ দেওয়ার হোক বা পার্সোনালিটি টেস্ট হোক, যাই হোক না কেন, একটাই পোস্ট আর আমি, এরকম ভাবলে চলবে না যে 100 পোস্ট আছে আর আমার তো একটা না একটা হয়ে যাবে, এত কম সংখ্যক লোক আছে বা 3:2। এটা নয়, আমি কি যোগ্য, না হলে পোস্ট ফাঁকা থেকে যাবে, একদম সেরকম হতে পারে। এটা মানে এই নয় যে নেওয়াই হবে, এনএফএস বলে একটা কথা আছে, নন ফাউন্ড সুইটেবল। এটা তো হয় অনেক সময়, তাই না? একদম তবে সাধারণত দিয়ে দেওয়া হয়। অর্থাৎ আমাকে মনে রাখতে হবে আমি কি যোগ্য ওই পদটার জন্য, তাহলে আমার ইন্টারভিউ দিতে যাওয়া উচিত। বা যদি আমি যোগ্য না হই, আমাকে তৈরি করে নিয়ে যাওয়া উচিত, তৈরি করে নিয়ে। কারণ আমরা সবাই সবকিছু শিখে আসিনি, আমাদের শিখতে হয়, আমাদের তৈরি হতে হয়। এইবার একটা ব্যক্তি, সেই ব্যক্তির কিন্তু অনেক রূপ আছে, এটা মনে রাখতে হবে। রূপ কিরকম, আমি বাড়িতে বাবা, কিন্তু ক্লাসে আমারই ছেলে পড়ছে, তখন কিন্তু আমি শিক্ষক, তখন একদম আমি বাবা সত্তা নিয়ে এলে হবে না। আমরা হাজব্যান্ড ওয়াইফ, বাড়িতে অনেক রকম হয়তো হতে পারে, দুজনেই কলিগ হতেই পারে, একই স্কুলে দুজনেই মাস্টারি করছি, তো এক- সেইখানে কি আর আমরা বাড়ির মতো আচরণ করব না, করব না। তারপরে ছোট বাচ্চাদের সঙ্গে যখন আমাকে ক্লাস 5-এও পড়াতে হবে, 8-এও পড়াতে হবে, 12-এও পড়াতে হবে, এবার প্রত্যেকের মানসিক বিকাশ এবং বৌদ্ধিক বিকাশ একরকম নয়। তাহলে আমি 12 ক্লাসের ছেলে মেয়েটির সঙ্গে যেভাবে কথা বলবো, ক্লাস 5-এর তার সঙ্গে কি একইভাবে কথা বলবো? না, তাহলে কিন্তু আমার গ্রহণযোগ্যতা থাকবে না। আমাকে
বিভিন্ন ভাবে তৈরি হতে হবে, অর্থাৎ 5 এর সময় 5 এর মতো, 12 এর সময় 12 এর মতো, 8 এর বেলায় 8 এর মতো। তাহলে এই যে মতো হয়ে ওঠা, তার মানেটা কি? মানে আমরা সবাই অভিনয় করি, একদম। আমাদের অভিনয় করতে হয়। আর শিক্ষকের অভিনয়টা হচ্ছে কি, স্ক্রিপ্টটাও তৈরি করতে হয় আর বলেও যেতে হয়। ফেরিওয়ালাদের, ফেরিওয়ালারাও করে, কিন্তু ফেরিওয়ালাদের একটা ছক আছে, আমাদের তো সেই ছক নেই। আমাদের কতকগুলো বিষয় আছে, সংলাপ ইনস্ট্যান্ট তৈরি করতে হয়, আর সেই সংলাপ কিন্তু আমাদের ডেলিভারি করতে হয়। এবং সেইখানে আমাদের সমস্যা হয় হাত, পা, মুখ, কিভাবে নাড়াবো না নাড়াবো, আর তার সঙ্গে সঙ্গে শব্দ চয়ন, কি ধরনের শব্দ প্রক্ষেপণ হবে, কত জোরে হবে। প্রচন্ড চিৎকার করে বলছি, ক্লাসে 200 জন আছে, 100 জন আছে, বা থাকলো ওরা চিৎকার করছে, তাহলে আমাকে একটা ভয়েসে বলতে হবে। আবার আমার যখন কম সংখ্যক আছে, আরেকটা ভয়েসে বলতে হবে। তাহলে ভয়েস মডিউলেশনটাও কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। ইন্টারভিউ বোর্ডে সেখানে 5-6 জন থাকবেন বা 3 জন থাকবেন। এবার অনেকগুলো বোর্ড হতে পারে পাশাপাশি, দেখা যাবে ওই পাশের ঘরেরটা এখানে আওয়াজ হচ্ছে, হতেই পারে। ছোট ছোট পার্টিশন দেওয়া আছে, তারপরে সেইখানে হই হট্টগোল, আপনি ওই ঘরে যান ওই ঘরে যান, তখন মনে হবে আরে কোন গাজনের মেলায় চলে এলাম, কিন্তু আমাকে পরীক্ষাটা তো দিতেই হবে, তাই না? এইটা আমাদের মাথায় রাখতে হবে। এইবার একটা কল্পনা করে নিতে হবে যে ইন্টারভিউ বোর্ড মনে মনে, এই হচ্ছে ইন্টারভিউ বোর্ড, তারা বসে আছেন 1 2 3 4 5, ম্যাক্সিমাম 5 জন, মিনিমাম 3 জন, এরকম সাধারণত হয়। 2 জনও হতে পারে, তবে 3 5 এটা হতে পারে। তার মধ্যে একজন থাকেন চেয়ারম্যান বা তিনি কোঅর্ডিনেটর, আর বাকিরা সাবজেক্ট এক্সপার্ট থাকেন। এই যে লোকগুলি আছে তার মধ্যে একজন থাকবেন যিনি এডুকেশনের লোক, যিনি এডুকেশনটা বোঝেন, মানে কিভাবে টিচিংটা হবে। তার মানে বিএড, এমএড, বিপিএড, এই ধরনের যারা আছেন, ডিএলএড, তারা শিক্ষণে প্রশিক্ষণ প্রাপ্ত তারা থাকবেন, মানে কিভাবে পড়ানো হচ্ছে। আর বাকিরা দেখবেন কি পড়ানো হচ্ছে। তার মানে একই সঙ্গে দুটো জিনিসের পরীক্ষা হচ্ছে, একটা হচ্ছে কিভাবে নলেজটাকে ট্রানজেক্ট করা হচ্ছে, আর একটা কি পড়ানো হচ্ছে, অর্থাৎ বিষয়টা সঠিক আছে কিনা। তার মানে এই নয় যে আমি, আচ্ছা শুশুনিয়া পাহাড়টি কোথায় কোন জেলায় অবস্থিত, আমি বলে দিলাম বাঁকুড়া জেলায়, কিভাবে বলছি সেটাও কিন্তু লক্ষ্য করা হচ্ছে। এবং সাধারণত দেখা যায় কতগুলো কম্পোনেন্ট থাকে। প্রথমেই কি হবে, আপনার রোল নাম্বার ধরে ডাকা হবে, আপনি গিয়ে হাজির হবেন, আপনাকে সই সাবুত করতে বলা হবে। হড়বড় করবেন না, ঠিকঠাক ভাবে যেখানে যা সই করার স্মার্ট হতে হবে, তাই না? বুক দ্রুত দ্রুত করবেই, এটা স্বাভাবিক, করলেও কিন্তু দেখানো যাবে না, নিজেকে মনে করতে হবে অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, তাই না? একদম একদম। ওই যে সিনেমাতে ছিল না, সেই যাই হয়ে যায়, আকাশে যদি, মাথায় যদি আকাশও ভেঙে পড়ে, হোঁচট খেলে চলবে না, ভুল করে অন্যের পেন নিয়ে পালালে চলবে না, সেই সময় মনে করতে হবে অল ইজ ওয়েল। এই, আর এইটা মনে করে চলবে না, এইটা যদি আমার না হয় তাহলে আর বোধহয় কখনো হবে না, আরো 5 বছর পরে হবে ইন্টারভিউ, আমি আরো নার্ভাস হয়ে যাব। ঠিক আছে, আমাকে ডাকা হয়েছে, আমার কাজ, আমার কাজ আমি করতে এসছি, আমাকে কত নম্বর দেবে এইটা ভাবা চলবে না। আমি ইন্টারভিউ দিতে এসছি, আমি নিতে আসিনি, আমি দুটো কাজই করতে থাকি, আমি দিচ্ছি আমি নিচ্ছি, নার্ভাস হয়ে যাবো, তাই না? একদম। এই কাজটা কিন্তু একেবারেই করা চলবে না। আমাকে দিতে ডাকা হয়েছে, আমি দেব, ঠান্ডা মাথায় প্রশ্ন আগে শুনবো, তারপরে উত্তর দেব। এইবারে আসি পুরো প্রসেসটা কেমন হয়। আমাকে ডাকা হলো, তারপরে ঢোকার সঙ্গে সঙ্গে আচ্ছা আপনার নাম কি, ঠিক আছে বসুন, আপনার নিজের সম্পর্কে একটু বলুন। এটা কিন্তু সব ইন্টারভিউতে আজকাল জিজ্ঞেস করা হয়, সব জায়গায় নিজের সম্পর্কে। আর পৃথিবীর সব থেকে কঠিন কাজ নিজের সম্পর্কে বলা, সব থেকে কঠিন। কেন? কোনটা বলবো আর কোনটা বলবো না, কারণ আছে তো আমার অনেক কিছু। তাহলে আমাকে যেটা বলতে হবে এখানে, আমি কোন স্কুলে পড়াশুনো করেছি, কত সালে, আমার রেজাল্ট কেমন ছিল, কোন কলেজে, তারপরে আমি বিএড করেছি কিনা, এমএড করেছি কিনা, যাই করি না কেন,
কিছুই লুকোবো না, মনে রাখতে হবে ওরা কিন্তু খুঁচিয়ে বার করে নেবে। লুকোতে নেই যে আমি ভাবছি আমি চালাকি করে এইটা বলবো না। আচ্ছা, অনেকে আছে যারা হয়তো প্রাইভেট টিউশন করছে, এটা লজ্জার কিছু নয়, একেবারেই লজ্জার কিছু নয়। আপনি যদি বেকার হন, আপনি বলবেন যে আমি ছেলে মেয়েদের পড়াই, আমি এই ক্লাসের ছেলে মেয়েদের পড়াই, তার মানে লোকেরা ধরেই নেবে যে আপনি চর্চার মধ্যে আছেন। একদম। অনেক যদি বলে যে না আমি ব্যবসা বাণিজ্য করি, হ্যাঁ কি ধরনের ব্যবসা করেন, তাই না? না আমি লোহা লক্করের, তাহলে কিরকম রোজগার হয় জিজ্ঞেস করতেই পারে। না এই 40-50 হাজার, তাহলে তো ভালোই, আপনি ওটাই করুন, তাই না? তার মানে যারা বেকার থাকাটা কোনো অন্যায় নয়, টিউশন করাটা কোনো অন্যায় নয়, কোনো স্কুলে পার্ট টাইম বা কলেজে পার্ট টাইম করাটা কোনো অন্যায় নয়, বরং সেটা ভালো। আর যদি কোনো এমন কোনো স্কুলে পড়াশোনা করেছেন বা কলেজে, আমরা অনেক সময় থাকি না, আরে আমি সেন্ট জেভিয়ার্সে পড়িনি, আমি পড়েছি সুন্দরবন হাজি দেসারত কলেজে, আমার নাম বলতে কিরকম যেন একটু কুণ্ঠা বোধ হচ্ছে। কুণ্ঠা কখনোই করবেন না, কারণ গর্বের সঙ্গে যেমন আমরা বাবা মায়ের নাম, আমার গ্রামের নাম বা আমার শহরের নাম, মহল্লার নাম বলতে কখনো দ্বিধাগ্রস্ত হই না, মাথা উঁচু করে বলি। আমার স্কুল কলেজ যেখানেই পড়াশোনা করি না কেন, যে যত হতদরিদ্রই সেটা হোক না কেন, সেটা কিন্তু আমার কাছে সম্মানের। এই সম্মান বোধটা কিন্তু যারা ইন্টারভিউ নেন তারা আশা করেন। অর্থাৎ আপনার যদি সম্মান বোধ না থাকে, আপনি ছাত্রছাত্রীদের সম্মান বোধ করতে পারবেন না, এটা ধরেই নেওয়া হয়। তাই সম্মান বোধ যেন অবশ্যই থাকে। আচ্ছা, কি পরে যাবেন কি পরে যাবেন না, যেটাতে কমফোর্টেবল আর শিক্ষক সুলভ। আমরা আমাদের শিক্ষকদের দেখি পরিষ্কার পরিচ্ছন্ন যেন হয়, বিরাট জাঁকজমক যেন না হয়। শীতকাল কাজেই আপনি চাদর গায়ে দিয়ে যেতে পারেন, মেয়েরা সালোয়ার কামিজ পরে যাবেন, উপরে একটা কিছু পরে নেবেন, শাড়িও পরে যেতে পারেন, ছেলেরাও তাদের প্যান্ট শার্ট পরে যাবেন। অবশ্যই যেন বাটন ইত্যাদিগুলো ঠিকঠাক লাগানো থাকে। ছেলেরা যে 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 যেটাতে কমফোর্টেবল সেইভাবে কিন্তু যাবেন, যেন অস্বস্তি ফিল না করে। আর কখনোই যেন মনে না হয় অশালীন। শালীনতা ব্যাপারটা না ভীষণ রিলেটিভ। দেখবেন আপনি, আমরা অনেক সময় পিকনিকে যেতে হয়, সেইখানে আমরা কি একেবারে ফর্মাল ড্রেস পরে যাব না, কিন্তু এইখানে আমরা একটা ফর্মাল ড্রেস পরে যাব, অবশ্যই যাব, কারণ আমি একদম। একজন শিক্ষক হিসেবে যাচ্ছি। তাহলে আমার জুতোর দিকেও নজর রাখা উচিত কিন্তু, যে আমি এটা ছেঁড়া যা হোক পরে চটি পরে চলে গেলাম, চলে গেলাম না, আমি গেছি, আমাকে ডাকা হয়েছে, সেই জন্য এটা আমার অধিকার, সেই জন্য আমি এখানে এসেছি, নিজেকে প্রমাণ করতে এসেছি। তাহলে আমার শরীরের ভাষা ব্যক্তিত্ব প্রকাশ করে। ব্যক্তিত্ব কিন্তু আমাদের পরিচ্ছদের ভেতর দিয়ে আসে, অনেকটা আসে। কি একদম। পরিধান করে আছি তাতে কিন্তু ব্যক্তিত্ব তৈরি হয়, এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। আচ্ছা, এইবার ভাষা, রাতারাতি তো আমরা ভাষা পাল্টে ফেলতে পারবো না, তবে খুব ফাস্ট বলা চলবে না, খুব স্লো বলা চলবে না, কারণ বেশি সময় দেওয়া হয় না, সাধারণত 5 থেকে 7 মিনিট, 10 মিনিট। খুব হড়বড় হড়বড় করে বলতে শুরু করলাম, শুনতেই পেল না। আর এমন এতটা জোরে বলতে হবে যাতে সবাই শুনতে পায়, আবার এতটা জোরে বলা চলবে না যাতে পাশের বাড়ির লোকেরাও শুনতে পায়। ভয়েসটা কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। আচ্ছা, বাংলায় উত্তর দেওয়া যাবে, এটা মনে রাখতে হবে। যদি আমি বাংলা মিডিয়ামের জন্য যাই, বাংলায় উত্তর দেওয়া যাবে। যদি ইংলিশ মিডিয়ামের জন্য যাই, আমাকে ইংরেজিতে কিন্তু উত্তর দিতে হবে, একদম। এটা মাথায় রাখতে হবে। হিন্দি মিডিয়াম যদি হয়, আমাকে হিন্দিতে কথা বলতে হবে। এইবার নিজের পরিচয় হয়ে গেল। নিজের পরিচয় মানে ব্যক্তিগত জিনিস না বলাই ভালো। ব্যক্তিগত মানে আমার শরীর খারাপ হয়েছিল, আমি পরীক্ষা দিতে পারিনি, কোন রকম অনুকম্পা চাওয়া যাবে না, কোন রকম। আচ্ছা। এমন কোন রকম অনুকম্পার কোনো জায়গা নেই এখানে, যে আমার প্রতি সিম্প্যাথি দেখাবে এরকম ভাবার কোনো কারণ নেই, কারণ সিম্প্যাথির উপরে বেস করে এই চাকরি হচ্ছে না, এটা পুরোটাই যোগ্যতার ভিত্তিতে হচ্ছে এবং আপনি যোগ্যতা প্রমাণ করতে গেছেন।
যে আমার জ্বর হয়ে গিয়েছে, আমি কাশছি ইত্যাদি, না, এগুলো চলবে না। আপনাকে যতটা সম্ভব নিজের মতো করে, হ্যাঁ, তারা যদি মনে করেন, উত্থাপন করেন, তখন আপনি খুব মৃদুভাবে বলবেন, হ্যাঁ, আজকে কিছুই হয়নি, ঠিক আছে, এটা আমি সহ্য করতে পারবো। কষ্ট হলেও সহ্য করতে হবে। আপনার এন্ডিওরেন্স টেস্ট কিন্তু হয়ে গেল ওইখানে। অনেক সময় অনেকের হয় যে ড্রপ হয়ে গিয়েছিল, রেজাল্ট হয়তো একটু উপর নিচ হয়ে গেছে, কেন হয়েছে জিজ্ঞেস করতে পারেন। তখন আপনি বলবেন যে কি কারণে হয়েছিল, নিশ্চয়ই একটা যুক্তিসঙ্গত কারণ ছিল, সত্যিটাই বলে দেবেন, কোনো অসুবিধে নেই। এইবার নিজের সম্পর্কে বলতে গেলে একাডেমিক বিষয়টাই বলবেন, ব্যক্তিগত কোনো জীবনের কোনো চর্চা এখানে আনা যাবে না। আর সেটাও আবার ১-১.৫ মিনিটে বলে ফেলতে হবে, কাজে সময় নেই, সময় অল্প। তারপরে হয়তো আপনাকে জিজ্ঞেস করবে আপনি যে কোনো একটা বিষয় পড়ান। স্যার এই জায়গায় যাওয়ার আগে একটা বিষয়, আমাদের এখানে হ্যাঁ। কয়েকজন রয়েছে, ওরা পিএইচডি করছে বর্তমান কালে। তো ওরা আমাকে হুম, প্রশ্ন করেছিল যে স্যার এটা কি বলবো, আমি বলেছিলাম অবশ্যই এটা বলা উচিত। তো আপনার কি ঠিক। সাজেশন সেটা? হ্যাঁ, অবশ্যই বলবে, বলবে। এবারে জিজ্ঞেস করতে পারে যে আপনি তো কলেজের জন্য তৈরি হচ্ছেন, স্কুলে গিয়ে কি হবে? তখন উনি বলতে পারেন যে স্যার, আমরা জানি অনেকেই আছেন মাস্টারমশাই যারা স্কুলেও পড়ান, তাদেরও কিন্তু পিএইচডি আছে, কাজে ইনক্রিমেন্ট হয়তো নেই, কিন্তু পিএইচডিটা তো আমি করেছি আমার একটা একাডেমিক ইয়েতে। হ্যাঁ, ভবিষ্যতে আমার বয়স আছে, যদি সুযোগ পাই নিশ্চয়ই আমি চেষ্টা করব। কিন্তু আমি যেখানেই যাই না কেন, আমি চেষ্টা করব আমার যথাসাধ্য সেটাকে জাস্টিফাই করা, এবং আমি এনজয় করব, আমি পড়ানোটাকে উপভোগ করব, যেখানেই থাকি না কেন। এইটা একদম কিন্তু মাথায় রাখতে হবে। আমি একদম। স্কুলে পড়ালেও উপভোগ করব, কারণ যদি আমি স্কুলেরটা উপভোগ না করি, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াতে গিয়েও উপভোগ করতে পারবো না। যে স্কুলে ফাঁকিবাজ সে বিশ্ববিদ্যালয়েও ফাঁকিবাজ, যে একদম খারাপ পড়ায় স্কুলে সে বিশ্ববিদ্যালয়েও খারাপ পড়ায়, হয়তো কোনো কারণে ঢুকে পড়েছে। এটা হতেই হবে, ঠিক আছে? ফলে পিএইচডি, পিএইচডি মানেই এই নয় যে আমাকে বিশ্ববিদ্যালয়ের জন্যই বা কলেজের জন্যই করছি, স্কুলের জন্য হতেই পারে, এটার কোনো ব্যাপার কিছু নয়। আমাদের দেশে চাকরি নেই, অনেকে পিএইচডি করছে, তাতে অসুবিধে কোথায়, বা করে ফেলেছে, তাই না? এবং এখানে সম্ভবত দুজন রয়েছে যারা অলরেডি প্রাইমারি স্কুলের টিচার। তো সেক্ষেত্রে আচ্ছা, তারা তাদের কি করাটা উচিত হবে? ঠিক। তারা সাধারণত চেঞ্জের ব্যাপারটা তাদের মাথায় আসছে, যে অন্য কোথাও যাবেন। এটা কি স্কেলের কোনো পরিবর্তন আছে? হ্যাঁ, কিছুটা তো পরিবর্তন অবশ্যই আছে হ্যাঁ, প্রাইমারি আর। তাহলে তো সেটাকে জাস্টিফাই করাই যায় যে আমি একটু হায়ার ক্লাসে পড়াবার সুযোগ পাবো, হুম, সেই জন্যই আমি ইন্টারভিউতে দিতে আসছি। ওকে। এটাই বললেই যথেষ্ট, যে আমি আচ্ছা, উচ্চ শ্রেণীতে পড়ানোর একটা সুযোগ পাবো, সেই জন্যই আমি এখানে আসছি। তা বেশ। না হলে আবার প্রশ্ন উঠতে পারে যে আপনাদের তো এমনি ট্রান্সফার হয়, মিউচুয়াল ট্রান্সফার বা অন্যান্য ট্রান্সফার, কিন্তু এখানে সেই সুযোগটা নেই। কাজে এখানে ওটাই বলতে হবে যে আমরা একটু উচ্চতর শ্রেণীর ছেলে মেয়েদের পড়ানোর সুযোগ পেতে চাই, কিন্তু আমার মাইনে বাড়বে, এটা সবাই জানে, যে ওটা বাড়া মানে এটাও বাড়বে, তাহলে ওইটা বলার দরকার নেই যে আমার বেশি আচ্ছা মাইনের জন্য আমি যাচ্ছি। ইট ইজ আচ্ছা আচ্ছা অবভিয়াস, এটা আচ্ছা। সবাই জানে, তাই না? একদম ওটা একদম। বলার দরকার নেই। জাস্টিফাই করতে হবে, একাডেমিক্যালি জাস্টিফাই করতে হবে। বেশ। আচ্ছা, এবারে যেটা হলো, প্রথমেই একজন বলবেন পরিচয় হয়ে গেল, আপনি একটা কিছু পড়ান, ডেট ইত্যাদি লেখাই থাকে, ওটা যদি লেখা থাকে আর নতুন করে লেখার দরকার নেই। টপিকটা কিন্তু লিখবেন, এমন টপিক নেবেন যেটা ২-৩ মিনিটে পড়ানো যায়, ছোট্ট টপিক, তাই না? খুব ছোট, কোনো একটা ছোট্ট কনসেপ্ট যেটা ছবি এঁকে বোঝানো যাবে, বা গল্পের ছলে বোঝানো যাবে, বা এমন কিছু উদাহরণ দেওয়া যাবে, উদাহরণ দিয়ে বোঝানো যাবে, এই রকম খুব ইন্টারেস্টিং করতে হবে। মোটের উপর টিচিংটা যেন ক্লিয়ার হয়, ব্রিফ হয়, সংক্ষেপে হয়, এবং সেটা একদম টাইট যাকে বলে আর কি, যে বোঝানো হয়ে গেল এবং সময় শেষ করা গেল। আচ্ছা, তার মানে যদি ডেমনস্ট্রেশন হয় এবং পড়ানোর স্কোপটা দেয়, সেক্ষেত্রে একদম ছোট বলতে সাপোজ ধরেন আমাদের ইয়ে মানে ল্যান্ড ফর্ম যেগুলো রয়েছে, জিওমরফোলজির যে ছোট্ট ল্যান্ড একটা ফর্ম, ল্যান্ড তার ফর্ম, মধ্যে আমি একটা। ল্যান্ড ফর্ম পুরো বলবো না, একটা ল্যান্ড ফর্ম। আচ্ছা আচ্ছা। বেশ। যেমন আমি বলবো যে আমি ইন্টারেস্টিং একটা জিনিস থাকতে পারে,
আমি জানি না এটা সিলেবাসে আছে কিনা এগুলো। সাপোজ ধরেন এনিওয়ে, মিড পয়েন্ট। নিক পয়েন্ট, নিক পয়েন্ট আমি বোঝাবো, ব্যাস ওইটুকুই। বা আচ্ছা, আমি জুইগেন বোঝাবো, তাই বেশ। না? এইরকম আমি ছোট্ট একটা একটা ইউনিটের সাব ইউনিটের একটা টপিক, ছোট্ট টপিক আচ্ছা, যেটা 5 মিনিটের মধ্যে, 5ও না 3 মিনিটে শেষ করা যায়। বেশ বেশ। সাব টপিক, একটা কনসেপ্ট, ছোট্ট কনসেপ্ট, এনিথিং, সে যে কোনো জিনিস যাই হোক না কেন, আর যাতে ছবি আঁকার একটা স্কোপ থাকে, বেশ। চট করে লেভেলিং করার স্কোপ থাকে, এটা কিন্তু ভীষণ ভীষণ দরকার। কারণ আপনার দেখা হয় বোর্ড ওয়ার্ক হচ্ছে কিনা, বোর্ডের কোন জায়গাটা কিভাবে ইয়ে করা হলো, বানানগুলো ঠিকঠাক হলো কিনা, দেখতে পাচ্ছি কিনা, খুব ছোট খুব বড় লিখছে কিনা। তার মানে আমরা বলি না যে একটা বোর্ডে, তারও বোর্ড ইজ এ স্টেজ টিচারদের, একদম। ওই স্টেজে কে কোথায় দাঁড়ায় থাকে না, কুশীলবরা কোথায় কোথায় দাঁড়াবে হুম, যাতে ভিউটা ঠিক মতো পাওয়া যায়। তাহলে অবস্টাকেল না করে কি করে আমি বোর্ড ওয়ার্ক করবো, এটা কিন্তু সাংঘাতিক কাজ, হুম, ব্যাপারটা অত সহজ নয়, কিন্তু করতে হবে। আর বানান ভুল যেন না থাকে, দু একটা কথা লিখতে হবে, লিখতে লিখতে বলতে হবে, বলতে বলতে লিখতে হবে। এটা এমন নয় যে আমি থেমে গেলাম, তাহলে পেছনে বাচ্চারা তখন চিৎকার চেঁচামেচি করবে, তাই না? একদম। তাহলে এটা হলো না ফেরিওয়ালার কাজ, বিক্রি করতে করতেই কথা বলে যেতে হবে। তাহলে আমি ছবিটা আঁকছি, আজকে আমরা এই বিষয়টা নিয়ে জানবো। আচ্ছা শোনো বাচ্চারা, এরকম এত কিছু বলার দরকার নেই, এটা সবাই জানে যে বাচ্চাদের ক্লাসেই হচ্ছে, আর এখানে বাচ্চারা কেউ বসে নেই, ঠিক আছে, ওটা দরকার নেই, ডাইরেক্ট আজকে আমরা জানবো। আচ্ছা আগে আমরা এই জেনেছিলাম, তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই জানবো, এটা করা যাবে। তার মানে আমি লিঙ্ক করছি পূর্ব পাঠের সঙ্গে। আজকে আমরা জানবো এই প্যাসিভ, এই দিয়ে শুরু করে দিলাম, তারপরে উপরে লিখে ফেললাম, ঝপ করে ছবি এঁকে ফেললাম, তারপরে ছোট্ট করে লেভেলিং করেই ঘুরে গেলাম, ঘুরে গিয়ে এইবার আমি বলতে শুরু করলাম। যেই এক্সপ্যান্ড করছি, আর বেশি নড়াচড়া করা চলবে না, কিন্তু কথা, আই কন্ট্যাক্ট ভেরি ইম্পর্টেন্ট, চোখে চোখ রেখে কথা বলা, কিন্তু একজনের দিকে তাকিয়ে নয়, সবার দিকে, মুখগুলোর দিকে কিন্তু একটু মাঝে মাঝে তাকিয়ে নিতে হবে, তা নাহলে লোকেরা ইনসাল্টেড ফিল করে। একদম। ইতিমধ্যে যারা বসে আছেন তারা নিজেরা গল্প করতে পারে, নিজেরা কিছু হয়তো টানাটানি করছে ইত্যাদি, থামলে চলবে না। যদি ওনারা না থামান, ততক্ষণ আমি কিন্তু চালিয়ে যাব। এবার ওরা বলবে ঠিক আছে বসুন বসুন বসুন, বসে যাব, আমি পরবর্তী প্রশ্নের জন্য ওয়েট করতে থাকবো। এইবারে একজন হয়তো জিজ্ঞেস করবেন কোনো একটা জিনিস, আমি যিনি প্রশ্ন করবেন তার দিকে তাকিয়েই উত্তর দেব, এবং তার কোশ্চেনটা শোনার জন্যই তার দিকে তাকাবো। পাশের জন যদি কোনো কথা বলেনও, কোনো প্রশ্ন করার চেষ্টাও করেন, এক ঝলক তাকিয়ে নিয়ে আবার কিন্তু ফিরে যাব তার কাছে, যিনি কোশ্চেনটা করছেন তার দিকে তাকাবো ঠিকই, কিন্তু তাকিয়ে বোঝালাম যে আমি আছি আছি আসছি, আগে এটা শেষ করে আসি। আচ্ছা। উনি বুঝে যাবেন, উনি কিন্তু বুঝে যাবেন, তখন উনি চুপ করে যাবেন। বা উনি যদি তার সত্ত্বেও তেড়ে ফুড়ে করার চেষ্টা করেন, তাহলে বুঝতে হবে ওর ক্ষমতার জোর আছে, তাহলে ওর দিকেই আগে যেতে হবে, ঠিক আছে? তখন কিন্তু এদিকটা ভুলে গেলেও চলবে, কারণ ওটা ওদের আপস কা মামলা হ্যাঁ, ব্যাপারটা এরকম, ওদের নিজেদের ব্যাপার। দেখা গেল তা সত্ত্বেও ডেকে নিচ্ছে, ঠিক আছে, ডেকে নিচ্ছে যখন আর কি করা যাবে, তাহলে যাই ওদিকে, মুখটা ঘুরিয়ে নিলাম। একদম। তাহলে ওইটা কিন্তু বুঝে নিতে হবে। এইবার এমন প্রশ্ন আসবে যেটা আমি পারবো, কিছু প্রশ্ন আসবে আমি পারবো না, এই মুহূর্তে জানা নেই নয়, আমি জানি না। জানি না বলতে কোনো অসুবিধা নেই। ইন্টারভিউ বোর্ড যারা নিচ্ছেন ইন্টারভিউ, তারা শুনতে পছন্দ করেন যে আমি জানি না। আচ্ছা, সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও একটা দুটো প্রশ্ন এমন করা হবে যাতে সব না বলে দিয়ে যেতে পারে, আচ্ছা, আরো একটু হায়ার, আরো একটু হায়ার, আরো একটু হায়ার। হ্যাঁ, সঙ্গে সঙ্গে নম্বরও বাড়ছে কিন্তু। বেশ। আমি উত্তর দিয়ে ফেলছি, শুরু হয়েছে নম্বর, বেসিক হয়তো 3 4 দিয়ে স্টার্ট করলাম, মানে 10-এর মধ্যে, তারপরে পারলো 5, আরো পাচ্ছে 6, আরো পারছে 6.5, আরো পারছে 6.75, এখন একটু কমে গেছে, রেটটা কমে গেছে আর কি। তারপরে দেখা গেলো যে আরো পেরে গেল 8 9। আচ্ছা সব পেরে গেল, দাঁড়াও 10 তো দিতে পারবো না বাবা, এমন একখানা প্রশ্ন করবো যার উত্তর আমি জানি না, এবং সেই জানি নাটা উনিও মুচকে হাসবেন, আপনিও মুচকি হাসবেন, দুজনেই দুজনকে জেনে নিয়ে কিন্তু থেমে গেলেন। তার মানে আপনি জেনে যাবেন যে এটা আপনার ভালোই হয়েছে।
আচ্ছা। অর্থাৎ এই যে উনি হাসলেন মানে ঠিক আছে, দেখলে তো আমি তোমাকে আটকালাম একটা জায়গা। আর আমিও, হ্যাঁ আমিও আটকালাম, আপনাকে আমি সম্মান করলাম, ঠিক আছে। বেশ। তো হয় না যে দুজন গুরু আর শিষ্যের হচ্ছে, যিনি আমি হেরে পরিতৃপ্ত হলাম, সেই তারও একটা হাসি আছে, তাই না? আমি একদম একদম কিন্তু আমি তো সব পেরেছি, এটা তো আমাকে ডেলিভারেটলি আটকানো হয়েছে, তাই না? একদম। এবার অনেক সময় হয় পর পর দুটো যদি না পারে, তখন এক্সামিনাররা অন্য ফিল্ড থেকে কোশ্চেন করেন, আচ্ছা। এবং উনি জিজ্ঞাসাও করতে পারেন যে কোনটা ভালো লাগে, সেখান থেকেও করতে পারেন। এমন বিষয় বলতে হবে যেটাতে মোটামুটি পাকড় যেটাকে বলে সেটা আছে, তাই না? হুম। আর একদম। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যতই পড়ে যাই, ওই মুহূর্তে এক্সামিনারের মাথায় কি আসবে, আর ভূগোল থেকেই যে প্রশ্ন করবে তার কোনো মাথার দিব্যি দেওয়া নেই। এনিথিং ক্যান বি আস্কড। আসল কথা হচ্ছে কিভাবে আমি কোশ্চেনটাকে ডিল করছি, সেই অনুযায়ী দেখা যাবে ওইটা নিয়েই কোশ্চেনের উত্তর প্রশ্নোত্তর হতে এগোতে শুরু করতে পারে। বায়োডাটা নিয়েও কোশ্চেন হতে পারে কিছুক্ষণ ধরে। ফলে আমার অ্যাপ্রোচটা যেন পজিটিভ থাকে, কোনো নেগেটিভিটি থাকবে না। আচ্ছা, ওনারা যদি হাসির কথা বলেনও, হা হা করে হাসার কোনো প্রয়োজন নেই। হা হা করে হাসা চলবে না, মুচকি কিন্তু হাসতে হবে তখন। আচ্ছা। তারপরে চুপ করে যেতে হবে। মানে অনাবশ্যক যেমন হাসি হাসি মুখ থাকবে না, তেমনি গোমড়া মুখ করে বসে থাকলেও চলবে না। কনফিডেন্স, সপ্রতিভ, পজিটিভ অ্যাটিটিউড, অ্যাটেন্টিভ। আর হেলান এইরকম দিয়ে নয়, চেয়ারে এইরকম নয়, আবার এইরকম ঝুঁকে পড়েও নয়, কমফোর্টেবল। আমরা বলি এই মাথা এইরকম না, আবার যেন মিলিটারিদের মতো না হয়, অ্যাটেনশন না, এরকম না। তার মানে যেমন হয় আর কি, একেবারে একদম খুব ফ্রি, ফেয়ার, একদম। ফ্রি অ্যান্ড ফেয়ার, ঠিক আছে। একটা নিজেদের মধ্যে আলাপচারিতা হচ্ছে, ব্যাপারটা এইরকম। তবে হ্যাঁ, আমি টেবিলের এপারে, বাকিরা টেবিলের ওপারে। টেবিলের ওপারের অ্যাডভান্টেজ সবসময়ই থাকে, তাই না? এমন প্রশ্ন আছে হয়তো ওনারাও জানেন না, জিজ্ঞেস করে দিয়েছেন, তাহলে যাই হোক, ওটা একটা কিছু হয়ে যাবে আর কি। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এইবার যতক্ষণ না থামাচ্ছেন ততক্ষণ কিন্তু বলে যেতে হবে, হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, তার মানে পরের প্রশ্ন আসছে। যখন আপনার সব ইন্টারভিউ শেষ হয়ে গেল, ঠিক আছে আসুন, সমস্ত জিনিস নিজের গুছিয়ে নিয়ে কিছু ভুলে যাবেন না, কারণ ওই যাওয়াটাও কিন্তু দেখা হয়। একদম। ঢোকার সময় থেকে বেরোনোর সময় পর্যন্ত যে আপনি অত হড়বড় করে হাঁপ ছেড়ে বাঁচলেন, ঘাম দিচ্ছিল, জল তেষ্টা পাচ্ছে না, এরকম হলে হবে না। আপনি নিজের মতো সব গুছিয়ে টুছিয়ে নিলেন। বোর্ড কি মুছবেন? আপনি কিন্তু যদি পরিষ্কার বোর্ড পান, আপনি পরিষ্কার করে দিয়ে আসবেন বোর্ড। একদম। যদি পরিষ্কার বোর্ড নাও পান, আপনি বোর্ড মুছে দিয়ে আসবেন। যদি বলেন না না মুছার দরকার নেই, আপনি মুছবেন না, না হলে কিন্তু বোর্ডটা মুছে দিয়ে আসবেন। কারণ এটা পরের জনের জন্য আপনি খেয়াল রাখলেন, এটা মাথায় রাখা হয়। যে উনি ক্লাসরুমটাকে নোংরা করে দিয়ে চলে গেলেন, সেটা কিন্তু বললে চলবে না। স্যার তাহলে এই অভিজ্ঞতা আমার সাথে আছে স্যার। বোর্ড মানে আমি গেলাম, দেখলাম বোর্ড মোছা নেই। তো আমি ক্লাস করার পরে বেসিক্যালি বোর্ড মুছতে যাচ্ছি আমি। তখন স্যাররা বলছেন, না না মুছতে হবে না, বোর্ড মুছতে হবে না, আপনি ছেড়ে দিন। তো এক্ষেত্রে যদি না বলেন, মানে আমি এইটা বুঝতে পারছি না যে তারা। না, আমার অ্যাপ্রোচটা হবে আমি গিয়ে বোর্ডটা আগে মুছবো, হুম হুম কারণ আমাকে তো কাজ করতে হবে, হুম। তাই না? আমাকে তবে হ্যাঁ, যখন বোর্ড ওয়ার্ক করতে বলবে তখন মুছবো, তার আগে নয়। হ্যাঁ, সেটা সেটা অবশ্যই, সেটা হ্যাঁ, অবশ্যই। এইবার যদি বারণ করে আমি কেন মুছবো? বারণ করলে করবো না, একদম পরিষ্কার একদম। কথা। যেমন ওরা ইন্টারভিউটাকে কন্ডাক্ট করছেন, হুম হুম। আমি সেই ছকে চলবো, আমি আমার মতো নয় আচ্ছা। যে আমি আমার মতো, ওইখানে তো আমাকে যা বলা হবে আমি তাই করবো, বেশ 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 পরিষ্কার কথা। বেশ। আচ্ছা, অনেক সময় হতে পারে যে এমন একটা বেশ ফোড়ন কাটা কোশ্চেন, এটাও পারছেন না, হুম হুম। সাধারণত বলা উচিত নয়। যারা ইন্টারভিউ এ ধরনের করেন তারা করা উচিত নয়, কোনো ডেরিগেটরি রিমার্ক তারা করতে পারেন না, কোনোভাবেই করতে পারেন না। কিন্তু কেউ যদি এমন কায়দা করে এমন একটা বিচ্ছিরি রকমের প্রশ্ন করলেন, তখন ওটা আসলে সাইকোলজি টেস্ট হচ্ছে, যে আপনি বেশ। খেপে যান কিনা, ঠিক আচ্ছা। আছে। ধৈর্যটা ঠিক রাখতে হবে, মাথা গরম করলে কিন্তু চলবে না, ঠিক আছে।
যে এমন কিছু প্রশ্ন করলো বা এমন কিছু জিনিস এলো, আর কোনো রকমের মন্তব্য ছাত্রছাত্রীদের সম্পর্কে অনেক সময় হয়তো, আচ্ছা ধরা যাক এরকম একটা আনরুলি ছেলেরা রয়েছে, তখন আপনি কি করবেন? বা পাশাপাশি দুটো ক্লাস আপনাকে নিতে হচ্ছে, মাস্টারমশাই আসেননি, তখন আপনি কি করবেন? এরকম প্রশ্ন কিন্তু হতে পারে। যে ঠিক আছে, তাহলে আমি একটা ঘরে অঙ্ক দিলাম, না আমি যাব না, এটা বললে হবে না। এটা বললে হবে না। ঠিক আছে, আমি পাশের ঘরে একটু অঙ্ক দিয়ে আসবো, বা ওদের বলবো যে তোমরা এটা পড়ো, আমি একটু এসে তোমাদের পড়াটা ধরবো। বা যদি আমি সিনিয়র, মানে স্টুডেন্ট গুলো যদি একটু সিনিয়র হয়, বলবো এই তোমরা একজন দাঁড়িয়ে পড়ো, আর বাকিরা পর পর তোমরা এই একটা একটা করে প্যারাগ্রাফ পড়তে থাকো, করতে করে তোমরা এগো, আমি আসছি, এসে তোমাদের কিন্তু আমি পড়া ধরবো। বা আমি একটা টাস্ক দিয়ে এলাম কোনো একটা প্রশ্ন ইয়ে করতে, ছবি টবি আঁকতে, আমি গিয়ে সেটাকে আবার চেক করব, যদি ওই ক্লাসে না হয় অন্য ক্লাসে। তবে হ্যাঁ, প্রক্সি ক্লাসে যা যা নিয়ম সেইটাই কিন্তু মানতে হবে, কারণ আমি তো রোজ যাবো না সেখানে। তাহলে এমন একদম কাজ আমি দেবো যেটা আমি কিন্তু শেষ করে আসতে পারবো, তাই না? একদম এইভাবে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, যে আমি যাবো না এটা কিন্তু বলা যাবে না, আমি যাব। হ্যাঁ, দুটো কেন, তিনটে ক্লাসেও নিতে হতে পারে একই সঙ্গে, ফার্স্ট পিরিয়ডে কেউ আসেনি, তাহলে আমি প্রেয়ার করাবো না? আমি করাবো। আমি একমাত্র টিচার, ঢুকে গেছি, টাইম হয়ে গেছে, ছুটি ঘোষণা করা হয়নি, তাহলে স্টুডেন্ট গুলো তো চারদিকে ঘুরে বেড়াবে, তাদের আমি ক্লাসে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে কাজ দিয়ে দেবো, যাতে করে তারা শান্ত হয়ে বসে, ততক্ষণে মাস্টারমশাইরা চলে আসবেন। হতেই তো পারে যে কারো বাসে লেট হচ্ছে, বা অন্য কিছু হতে পারে, একদিন বৃষ্টি পড়ছে, হতে পারে না? একদম ফলে এটা কিন্তু আমার সেন্স অফ রেসপন্সিবিলিটি। এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক সময় করা হয়। এইটা আমার ভূগোলের প্রশ্ন নয়, কিন্তু একজন শিক্ষকের কাছে এই প্রশ্ন। অভিভাবক এসছেন, তার সঙ্গে আপনি কিভাবে ডিল করবেন? আপনি কি স্টুডেন্টের সম্পর্কে সমস্ত খারাপ কথা তাকে বলবেন? ডেফিনেটলি নয়। একদম আপনি স্টুডেন্টকে ইমপ্রুভ করার জন্য যা বলার দরকার সেইটা বলবেন, যাতে তিনিও ইনভলভড হন। আপনি একা পারছেন না, তাই তো তাকে ডেকেছেন। কিন্তু আপনি যদি এমন এমন তার সম্পর্কে কথা বলতে শুরু করেন, গিয়ে আরোই পেটাবে, আর আপনার নামেও চারটে বাজে কথা সেখানে হবে, হবে না? তাহলে সেই ধরনের ভাবে জিনিসগুলোকে করতে হবে। আপনার সঙ্গে আপনার কলিগ, হেডমাস্টার মশাই প্রতিদিন আপনার দেরি হয়ে যাচ্ছে আর লেট মার্ক দিয়ে দিচ্ছে, আপনি কি করবেন? হতেই পারে। বা হেডমাস্টার মশাই আপনাকে এমন এমন কাজ দিয়েছে যেগুলো টিচিং এর বাইরে, আপনি কি করবেন? আপনার কষ্ট হচ্ছে, আপনি কি করবেন? আপনি কার কাছে যাবেন? তো এইরকম ছোট্ট ছোট্ট সাইকোলজিক্যাল কোশ্চেন্স কিন্তু হতে পারে, এগুলো ভেবে যাবেন আগে থেকে। আচ্ছা, সব সময় যেটা করতে হবে যে মক ইন্টারভিউ, মনে মনে আমরা মক ইন্টারভিউ করি, বা আমরা অনেক সময় মক ইন্টারভিউতে অ্যাপিয়ারও করি। সেইখানে আমাদের একটু ভেবে নিতে হয়, আচ্ছা এই ঘর, এইখানে যাব, এইখানে দাঁড়াবো, এইভাবে কথা বলবো। কিন্তু খুব ডিপলি ইনভলভ হয়ে গেলে চলবে না আবার। এটা হচ্ছে চিত্রনাট্য তৈরি করা, কিন্তু ইনভলভ হয়ে গেলে আবার মুশকিল, তখন রাত্রি ঘুম হবে না, একদম সারাক্ষণ মনে হবে আরে ওইটাই আছে। আর ঘুম যদি ভালো না হয়, তাহলে কিন্তু তার ইমপ্লিকেশন পড়বে ওইখানে, দেখা যাবে হাই উঠছে, তাই না? আরে জল খান জল খান জল খান। তো এটা ঠিক নয়। হ্যাঁ, হবে, কালকের কাজ কালকে, আজকের কাজ আজকে, তাই না? আর সিলেবাসটা মোটামুটি দেখে যাওয়া ভালো। ওই সিলেবাসের ভেতরেই কিন্তু প্রশ্ন হবে, সাবজেক্ট গুলো, কিন্তু সেটাও তো কম নয়। ভূগোলে এমন নেই, এমন কিছু জিনিস নেই। আরেকটা হচ্ছে খবরের কাগজগুলো একটু পড়ে যাবেন অন্তত, এই 7 দিন 10 দিন আগে পর্যন্ত। সেখানে বিশেষ করে ভূগোল, পরিবেশ, এই সংক্রান্ত যদি কোনো নিউজ থাকে, যেমন বরফ পড়েছে, কোনো জায়গায় ঘূর্ণিঝড়ের ইয়ে রয়েছে, কোথাও হয়তো কোনো একটা নদী গন্ডগোল হয়ে গেছে, ব্রিজ ভেঙে গেছে, এই ধরনের জিনিসগুলো কিন্তু জিজ্ঞেস করা হতেই পারে। যেমন চিতাবাঘ ঢুকে পড়েছে পুরুলিয়ার দিকে, চিতাবাঘ না, আমাদের বাঘ ঢুকে পড়েছে পুরুলিয়ায়, এই যে ব্যাপারটা, কেন ওরা চলে আসছে, এই প্রশ্ন কি হতে পারে না? একদম নিশ্চয়ই হতে পারে। তো যেগুলো সাম্প্রতিক কালের ঘটনা, ভৌগোলিক বিষয়, সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কাজেই এইগুলোই আমার বলার ছিল। এবার যদি কারোর কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে, তাহলে আমরা নিতে পারি। একদম একদম যারা রয়েছো তাদের সবার উদ্দেশ্যে বলছি যে তোমাদের যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে তোমরা আনমিউট করে প্রশ্ন করো, স্যারের উদ্দেশ্যে প্রশ্ন করো। হ্যাঁ, যেন দেখতেও পাই।
হ্যাঁ হ্যাঁ, এবং দেখতে পাওয়াটা স্যার গুগল মিটে আচ্ছা মনে ঠিক হয়। আছে, তাহলে হ্যাঁ, অন্তত এবং সবাইকে বলবো যে যদি প্রশ্ন করার থেকে একটু তৎপরতার সহিত করবে। হ্যাঁ, হ্যাঁ আমাদের সময় কম, হুম। আমারও একটু ব্যস্ততা আছে। হ্যাঁ, শুনি। হ্যালো স্যার। সুস্মিতা, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ। হ্যাঁ স্যার, বলছি আমার একটা স্কুলে পড়ানোর অভিজ্ঞতা আছে, একটা গভর্নমেন্ট স্কুলে। এবার ওটা আমি পার্ট টাইম টাইপ করেছিলাম। সেখানে কি আমি এটা বলতে পারি যে স্যার আমার এই অভিজ্ঞতাটা আছে? হুম, অবশ্যই, অবশ্যই বলা যাবে। স্যার এটা নিয়ে কি কোনো ডকুমেন্টস চাওয়া হতে পারে যে আপনি যে করেছেন হ্যাঁ, তার কি ডকুমেন্ট প্রমাণ বা? ডকুমেন্ট নিয়ে গেলে ভালো হয়। যদি ডকুমেন্ট নাও থাকে স্যার তাহলেও বলা যাবে। ডকুমেন্ট যদি নাও ঠিক আছে। দেয়, অনেক সময় স্কুল হয়তো দেয় না, সেক্ষেত্রে কিন্তু বলা যাবে যে আমি এই স্কুলে, কিন্তু স্কুলের নাম বলতে হবে এবং জিজ্ঞেস করবেন তারা যে ঠিক স্কুলটা আছে। কোথায়। ঠিক স্পষ্টভাবে আছে। স্কুলের নাম এবং সেই স্কুল কোথায় সেটা যেমন বলবেন, তেমনি কোন ক্লাসে আপনাকে কি ধরনের বিষয় পড়াতে হয়, কি কি ধরনের টপিক, সেটা যদি জিজ্ঞেস করে অবশ্যই বলবেন। একদম। ধন্যবাদ স্যার। আচ্ছা, আর কেউ? হ্যালো। বলুন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। অলোক। হ্যাঁ স্যার। হুম হ্যাঁ স্যার। হুম হুম। স্যার বলছি, মানে আমি যে নেট সেট পাস করে আছি, ওইখানে কি বলা যেতে পারে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে, যখন আমি মানে বিএড বলবো বা মাস্টার ডিগ্রি, সেখানে কি কিছু বলা যেতে পারে যে আমি নেট সেট বলতে পাস পারেন, করে আছি? বলতে পারেন, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই, কারণ এখন নেট সেট পাস করাটা এমন বিরাট ইয়ে নয়। প্রচুর ছেলেমেয়েরা পাস করেছে, আপনিও পাস করতেই পারেন। এবং এটা এমন নয় যে এখানেই থেমে যেতে হবে। নেট একদম। পাস করা হলো মানে লাইফ লং। সবাই বড় জায়গায় যেতে চায়। কাউন্সিলর, মন্ত্রী হতে চায়, বিধায়ক হতে চায়, বিধায়ক, সাংসদ হতে চায়, হুম, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হতে চায়, তাই না? একদম এটা কোনো অন্যায় নয়। একদম। যোগ্যতা অর্জন করাটা, এটা আপনি যে যোগ্য একজন, সেটারই প্রমাণ। যে ঠিক আছে, তার মানে এই নয়, তখন বলতেই পারে যে আপনি তো কলেজের জন্য, তখন পরিষ্কার বলবেন যে কলেজ সার্ভিসে তো এখন রিক্রুটমেন্ট সেভাবে হচ্ছে না, কাজেই আমি আপাতত শিক্ষার সঙ্গে যুক্ত থাকার জন্য শিক্ষক হিসেবে স্কুলেই এই সুযোগটা আমি নিতে চাই, এবং আশা করি আমি যতদিন না পর্যন্ত আমার উচ্চতর সুযোগ হচ্ছে ততদিন নিষ্ঠার সঙ্গেই কাজ করতে পারবো। এটা কিন্তু আপনাকে বলতে হবে, কনফিডেন্টলি বলতে হবে। ধন্যবাদ। কোনো কাজ মনে রাখতে হবে ছোট নয়। শিক্ষকতা যে লেভেলেই আমরা করি না কেন, শিক্ষক মানে শিক্ষক। বিশ্ববিদ্যালয়ে যিনি আছেন তিনি শিক্ষক, আর প্রাইমারিতে যিনি আছেন তিনি নন। আর প্রাইমারিতে যিনি পড়ান তার কাজ খুব কমজোর, মানে খুব নিম্নমানের কাজ, এটা কিন্তু নয়। যিনি প্রথম ক খ অ আ শেখাচ্ছেন, সেই কাজটা সব থেকে কঠিন কাজ। যে কিছুই জানে না, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কিন্তু এই ভাষা শেখানো এবং অক্ষর জ্ঞান করানো। বড় বাচ্চাদের শেখানো তো অনেক সহজ, সে তো নিজের তাগিদে শেখে। একদম। এখানে তাকে শেখাতে হয়। যে কারণে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে প্রাইমারি সেকেন্ডারি স্কুলের মাস্টারমশাইদের মাইনে সব থেকে বেশি, বিশ্ববিদ্যালয়ের মাস্টারমশাইয়ের থেকেও বেশি, এবং তাদের সম্মানও সব থেকে বেশি। এমনকি বেস্ট স্টুডেন্ট যারা, তারাই ওই প্রফেশনে যায়, সব থেকে ভালো যারা। কারণ ওই ছেলে মেয়েগুলো, তারা কে বিজ্ঞানী হচ্ছে, কে ডাক্তার হচ্ছে, কে ইঞ্জিনিয়ার হচ্ছে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে আসছি তখন আমার ছেলে মেয়েগুলো ভূগোলেরই হচ্ছে, তারা তো আর একদম ইঞ্জিনিয়ার হচ্ছে না, তাই না? একদম। ওই জন্য বেস্ট ব্রেন কিন্তু স্কুলে আছে। স্কুলে ইনোভেটিভ লার্নিং করাতে গেলে সবচেয়ে ভালো ছেলে মেয়েদের দরকার। তো সেখানে নেট সেট পিএইচডি, আজকে আমাদের পোড়া দেশ তাদের সম্মানও দিতে পারে না, অর্থও দিতে পারে না। একদম। তার মানে এই নয় যে তাদের কাজের গুরুত্বটা কম। সংখ্যায় বেশি, আর সংখ্যায় বেশি হলে গুরুত্ব কম হয়, এটা আমরা সবাই জানি। সেটাই হয়ে গেছে। কিন্তু
প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের মাস্টারমশাইদের আমরা যতটা মনে রাখি, পরবর্তীকালে উচ্চ শিক্ষার কজনকে আমরা মনে রাখি? একদম একদম সত্যি খুব কম সংখ্যককেই মনে রাখি, তাই না? ফলে শিক্ষকের পরিচয় অর্থ এবং কোন লেভেলে পড়াচ্ছেন সেটা দিয়ে হয় না, হয় তিনি কতটা ছাত্রদের কাজে লাগতে পেরেছেন, তাদের বৌদ্ধিক বিকাশে, আচার আচরণগত বিকাশে, সব দিক থেকে সামাজিক একটা প্রাণীকে সামাজিক করে তোলা। এটা অত সহজ কি কঠিন না? একদম একদম প্রথমত বাবা মা করার চেষ্টা করেন, কিন্তু সেখানে তো হয় না, তাহলে সেটা স্কুলের উপরে দায়িত্ব। তাহলে এটা বিরাট বড় কাজ। সমাজে আমরা এমনি জাতির মেরুদণ্ড বলি, ভেতরে ঢুকে বুঝতে হবে ব্যাপারটা, এবং সেখানে আমরা যারা পার্টিসিপেট করছি তারা নিজেদের ঢাক পেটানোর সম্পূর্ণ অধিকার আছে যে আমরা একটা ভালো কাজ করছি, একটা আদর্শের কাজ করছি, এবং আমরা স্যাক্রিফাইসও করছি। শিক্ষকরা সব থেকে বেশি স্যাক্রিফাইস করে, কারণ আমরা চাইলেই আমার রোজগার আছে বলে আমি যা খুশি করতে পারবো না, কারণ আমাকে কিছু জিনিস চাইলেও বিরত থাকতে হয়। সমাজ আমাকে ওইভাবে দেখতে পছন্দ করে, আমাদের একটা কাঠামো আছে, তাই না? কাঠামোর বাইরে আমি যেতে পারি না, আমি যতই স্মার্টগিরি দেখাতে চাই হবে না। এবং যে স্কুল যেমন, আমি যদি সেন্ট জেভিয়ার্সে পড়াই একরকম, লরেটো হলে একরকম, আবার আমি যদি একটি সাধারণ মাদ্রাসা গ্রামে বা বস্তিতে আমি সেইখানে সুটেড বুটেড হয়ে যাব, আমার ছেলে মেয়েরা সেটা পছন্দ করবে না। তাহলে আমার ড্রেস যেমন পরিষ্কার পরিচ্ছন্ন হবে ঠিকই, কিন্তু তার মধ্যে যেন একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ছাপ থাকে, যে আমি একজন মধ্যবিত্ত মানুষ, তাই না? আমি মানসিকতায় উচ্চবিত্ত, কিন্তু আমার আচার আচরণ ব্যবহার সেটা যেন মধ্যবিত্ত বাড়ির মতোই হয়, না হলে অভিভাবকরাও আমাকে পছন্দ করবে না, মাস্টার মশাই আপনি যা। হ্যাঁ বলুন, আর কেউ আর কারোর প্রশ্ন কোনো? হ্যালো স্যার। হ্যাঁ বলুন স্যার, আর একটা প্রশ্ন ছিল, বলছিলাম যে মাস্টার ডিগ্রিটা আমি বাইরের রাজ্য থেকে করেছি, সেই ক্ষেত্রে কি স্যার কোনো কোশ্চেন করতে পারে যে কেন করেছেন বা কি ব্যাপার? হ্যাঁ, না প্রশ্ন হলো যে আমি এখানে সুযোগ পাইনি, বা আমি যে কারণে হয়েছে আর কি, যে কারণে আমি করেছিলাম সেটা আমাকে বলতে কোনো অসুবিধার কিছু নেই। সত্য গোপন না করাই ভালো। আমি করেছি, ব্যাস করেছি, তাই না? একদম। আচ্ছা, আর কারোর প্রশ্ন? আর কারোর কোনো প্রশ্ন? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, মোটামুটি স্যার আসলে সুন্দরভাবে প্রথম থেকে পরপর ধারাবাহিকভাবে এত সুন্দরভাবে পুরো বিষয়টা উপস্থাপন করলেন। আমার মনে হয় কারোর আর কোনো প্রশ্ন, অন্তত এই মানে ভাইবা বা পার্সোনালিটি টেস্টের জন্য, আমার মনে হয় কারোর মনের মধ্যে নেই। এবং এই স্যারের মূল্যবান আলোচনার পরে যারা কিছু বলতে চাইছেন, সৌরভ পাখিরা? সৌরভ বলো। হ্যালো। হ্যাঁ হ্যালো স্যার। স্যার প্রথমে প্রণাম নেবেন। আমি সৌরভ পাখিরা বলছি। স্যার আমার আগে 2-4 বার ইন্টারভিউতে অভিজ্ঞতা আছে আর কি। তো আমি আগে কলেজ সার্ভিস কমিশন 2 বার ইন্টারভিউ দিয়েছি এবং পিএসসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দিয়েছি, তো সেখানে ফেলিওর হয়েছি। আচ্ছা, তো এগুলো কি বলা যাবে যে আমি আগে ইন্টারভিউ দিয়েছি? না, এইগুলো প্রশ্ন না উঠলে না বলাই ভালো, এগুলো নিজে নিজে বলার কোনো দরকার নেই, ঠিক আছে? ফেলিওরস কখনো বলতে নেই, সাকসেস বলতে হয়, তাই না? এখানে আমি ইন্টারভিউ দিয়েছিলাম, পাইনি, কল পেয়েছিলাম, এগুলো না বলাই ভালো, কারণ এর সঙ্গে যোগ নেই। যদি এটা কলেজ সার্ভিস হতো তাহলে বলা যেত যে আমি, কারণ ওটা ওই ক্ষেত্রে কিন্তু সাকসেস, যে আমি ইন্টারভিউ পর্যন্ত পৌঁছেছিলাম। কিন্তু এই ক্ষেত্রে ওটা যেহেতু প্রাসঙ্গিক নয় স্কুলের সঙ্গে, সেই জন্য প্রয়োজন নেই। আপনি নেট ইত্যাদি যদি বলেন যে আপনি কি কোথাও ইন্টারভিউ দিয়েছিলেন আগে, যে হ্যাঁ আমি দিয়েছিলাম, তখন বলা যাবে। যদি জানতে চান, হ্যাঁ
হ্যাঁ স্যার, বলছিলাম যদি সেন্টারের যে সমস্ত পরীক্ষাগুলো হয়, যে সেগুলো যদি পাস করেছে, সেগুলো যে ইন্টারভিউ দিয়েছিলাম, সেগুলো বলা যাবে তো? মানে আর্মি স্কুলের যে সমস্ত পরীক্ষাগুলো হয় বা না, সিটের যে ওইগুলো হয় আর কি, ওইগুলো যদি তো জিজ্ঞেস সেখানে করেন তবেই, জিজ্ঞেস করলে তবেই, সবই না হলে বলুন। কি হবে, বারবার মনে হবে যে অনেক জায়গায় ইন্টারভিউ দেওয়া সত্ত্বেও হচ্ছে না, তাহলে একটা নেগেটিভ ইমপ্রিন্ট হয়ে যাবে, দরকার নেই। একদম ওকে, ওগুলো বলারই আচ্ছা স্যার, দরকার নেই। ওটা কিছু সত্য গোপন ঠিক থাক, আছে স্যার। যদি খুঁচিয়ে বার করে তখন দেখা যাবে। আচ্ছা স্যার, ওকে, তখন হয়তো খুব ঠিক আছে স্যার, ঠিক পোলাইটলি আছে হ্যাঁ স্যার। আমি দু এক জায়গায় দিয়েছিলাম, কিন্তু সামহাও আমি আগে ক্র্যাক করতে পারিনি, কিন্তু আমি ইন্টারভিউ দিয়েছিলাম, ব্যাস ঠিক ওইটুকুই। একদম তখন ঠিক ওরাই আছে স্যার, বুঝে ঠিক যাবে যে আছে। না, এই ব্যাপারে বেশি আলোচনা করার কোনো প্রয়োজন নেই। স্যার। সবসময় পজিটিভটাকে হাইলাইট করতে হবে, নেগেটিভ গুলোকে চেপে রাখতে হবে, তাই না? আচ্ছা স্যার, ঠিক একদম আছে স্যার। স্যার। স্যার আর একটা বিষয় আমি বলে দিই, মানে এই প্রশ্নটা আপনাকে করছি। আহ আসলে বেকারত্বের যন্ত্রণা আমাদের এই রাজ্যে কোন জায়গায় আছে সেটা খুব ভালোভাবেই আপনি উপলব্ধি করছেন। তো এবার ব্যাপারটা হলো, যেহেতু দীর্ঘদিনের অপেক্ষার একটা ফল এটা, মাদ্রাসা সার্ভিসের এই রেজাল্ট, তো যে কারণে যারা পাশ করেছে প্রত্যেকের মধ্যে একটা অবচেতন ভাবে হলেও একটা আশার আলো জেগে উঠছে, যে আমি হয়তো চাকরি পাবো, আমি সাকসেস হব। এটা আশাটা পাপ নয়, কিন্তু আসে আমাদের বেকার জীবনে। ঠিক, তো সেই সবারই থাকা উচিত, হ্যাঁ, এটা। একদম। এটা আমি যে বললাম তো না যে একটাই পোস্ট এবং আমি, একদম এটা একদম এমন ভাবে ভাবলে চলবে না যে আমার 2000 লোক পরীক্ষা দিতে যাবে, আমি মাত্র 10টা পোস্ট আছে, আমার হবে না, এটা নয়। একদম আমাকে মনে একদম রাখতে হবে প্রবাবিলিটি, এখানে প্রবাবিলিটি 100-100, একদম এরকম ভাবে প্রবাবিলিটি কিন্তু ক্যালকুলেট করলে চলবে না। আমি যাচ্ছি, পাবো বলেই যাচ্ছি। একদম। এবার অনেকে এই ভাবনাটাকে সামনে রেখে ওই রিটেনে আমি কত পেয়েছি, বা লাস্ট কাট অফ কত পেয়েছে, হাইয়েস্ট কত না পেয়েছে, না 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 না, এই এগুলো নিয়ে সমস্ত চিন্তা না করাই হিসেব ভালো। নিকেশে ঢুকে যায়। তো এই না না না, ব্যাপারটা যদি আপনি বলেন। এটা নিয়ে চিন্তা একদমই করা উচিত নয়। যদিও আমরা জানি ইন্টারভিউতে নম্বর কম আছে, খুবই কম আছে, ওখানে যা হওয়ার অনেকটাই হয়ে গেছে, কিন্তু আমি ওইখানে কি পেয়েছি তাই দিয়ে আমার ইন্টারভিউ সাফল্যটাকে নষ্ট করতে যাব না। একদম আমি মনে করব আমার যা আছে আছে, ওটা আলাদা, আর আমি যে কাজে যাচ্ছি এই কাজটার জন্যই আমাকে পারফর্ম করে আসতে হবে, ব্যাস, দ্যাটস অল। একদম এবং একটা জিনিস মনে রাখতে হবে যে, এটা আমি বারবার সবাইকেই বলার চেষ্টা করি, আপনি চেষ্টা করে যান, তা সত্ত্বেও যদি কিছু না হয়, জানতে হবে আরো ভালো কিছু আপনার জন্য ওয়েট করছে। একদম যে কারণে এটা হচ্ছে না, আমি নিজে ক্লার্কশিপের চাকরি পাইনি, আমি ডাব্লিউবিসিএস এর চাকরি পাইনি, আমি আইএএস পরীক্ষায় ক্র্যাক করে মেন পাইনি, পরের বছর আমি মেন দিইনি, আমি একদম প্রিলিমিনারি পাস করেছি, আমি দিইনি, এলআইসির চাকরি আমি পেয়েছিলাম, আমি নিইনি। ফলে এরকম হয়, ডেস্টিনিতে যা আছে তা হবে। একদম কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ঘুমিয়ে থাকলে হবে না, শুয়ে একদম থাকলে হবে না, তাই না? হচ্ছে স্বপ্ন দেখো, কিন্তু শুয়ে শুয়ে নয়, কাজ করো। বারবার কৃষ্ণ একটা কথা বলছেন, পুরো ভাগবত গীতা জুড়ে প্রত্যেকটা ছত্রে ছত্রে অর্জুনকে জাগানো হচ্ছে। অর্জুন আমরা সবাই কনফিউজড, যে মানুষগুলি কনফিউজ তাদেরই বলে অর্জুন। সে সংসারে হোক, কর্মক্ষেত্রে হোক, বা বেকারত্বে হোক, সব জায়গায় জীবনে তাকে বলা হচ্ছে কাজটা করো, তুমি ফলের আশা করছো কেন? ফল এমনিই আসবে। একদম এই যে আমাকে কাজটা করে যেতে হবে, তাহলে কি আমি একই কাজ বারবার করব? এটাও একটা প্রশ্ন। না, একই কাজ বারবার করব, কিন্তু একই ভাবে করব না। একদম আমার যদি লক্ষ্য ঠিক থাকে যে আমি টিচারই হব, আমি একটা লাইনে যাচ্ছিলাম, হলো না, আমাকে একটু চেঞ্জ করতে হবে নিজেকে। আর পৃথিবীর অন্য কাউকে পাল্টানো যাবে না, নিজেকে পাল্টানো যাবে। একদম আমি ইন্টারভিউ বোর্ডের লোককে পাল্টাতে পারবো না, হ্যাঁ তারাও পাল্টে যাবে, এটাও ঘটনা, একই বোর্ড বারবার থাকবে না, কিন্তু বোর্ডটাকে তো পাল্টাতে পারবো না, কিন্তু আমি তো পাল্টাতে পারবো নিজেকে। তাহলে আগের বারে আমার যা যা গন্ডগোল হয়েছিল,
সেটা কথা বাচন ভঙ্গিতে হতে পারে, আমার বোর্ড ওয়ার্ক ভুল হতে পারে, আমার হয়তো একটু তথ্যগত ভ্রান্তি ছিল, সেগুলো তো আমি কাটিয়ে উঠতে পারবো। এটাকেই বলে প্রিপারেশন। তাহলে প্রিপারেশনটা যদি থাকে আমি কিন্তু অনেকটা এগিয়ে গেলাম, তাই না? প্রতিদিন মনে রাখতে হবে গতকালের আমির সাথে আজকের আমির যেন একটা তফাৎ হয় কোনো না কোনো ভাবে, একটু ভ্যালু এডিশন। সেটা আমার সময় জ্ঞান হতে পারে, আমার স্বাস্থ্য ভালো হতে পারে, আমার দু একটা ভালো বন্ধু হতে পারে। বন্ধু মানে যারা একটু ভালো, আমার থেকে ভালো। একটা জিনিস মাপা হয় যে আমি ভালো কি করে হব, আমার থেকে ভালো আমার বন্ধু কটা আছে। একদম আমার থেকে খারাপ বন্ধু যদি থাকে না, তাহলে কিন্তু আমি ডাউন, নিচের দিকে নামছি। আর আমার থেকে বেটার কোয়ালিটির যদি কেউ বন্ধু হয়, তাহলে আমি কিন্তু উঠছি উপর দিকে। এটা কিন্তু মাথায় রাখতে হবে একদম। সারাক্ষণ। তো আশা করি সবার সব উত্তর স্যার সুন্দরভাবে প্রথম থেকে দিয়ে দিলেন। আর কারোর এই ভাইবা নিয়ে বা ইন্টারভিউ নিয়ে কারোর কোনো প্রশ্ন আমার মনে হয় না আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি সুস্মিতা। আচ্ছা, স্যার আমি বলছি স্যার, জিওগ্রাফির মানে ধরুন পরীক্ষা দিয়েছি সেটা ঠিক আছে, তারপরে ধরুন মানে অনেকখানি পড়াশোনা থেকে মানে বাইরে আর কি এরকম আছি। তো তাহলে কোন জায়গাগুলো আমি মানে ভূগোলটা আর কি বলছি, কোনখানটা ফোকাস করব বা না দেখুন সিলেবাস পুরোটাই আপনাকে ফোকাস করতে হবে, পুরোটাই। এখানে কিন্তু শর্টকাট বলে কিছু নেই। আপনি সামনেই তো পরীক্ষার কাজে এখন আমি বলতে পারি না। আমরা সাধারণত কি বলি, যারা কোনো চাকরি করে না তারা ভলান্টারি হলেও কোথাও না কোথাও পড়ানো উচিত। দরকারে পাশের বাড়ির ছেলেটা বা একটা ছেলেকে এমনি পড়াবো, এমনি দেখিয়ে দেবো, আসলে আমি ওকে দেখাচ্ছি না, আমি নিজেকে দেখাচ্ছি, তাই না? চর্চার মধ্যে। এইবার আপনি বইপত্রগুলো খুলে বার করুন, যে বইগুলো আপনি পড়াবেন সেই ধরনের বইগুলো খুলে দেখুন। ধরা যাক স্কেল কাকে বলে, প্রশ্ন হতে পারে, আচ্ছা আপনি স্কেল কাকে বলে বলুন। একটা বাচ্চা ছেলেকে আবার একই প্রশ্ন সময় বলা হয় যে ক্লাস 5-এ আপনি স্কেল শেখাবেন, আবার ক্লাস 12 হোক স্কেল শেখাবেন, আপনি কিভাবে শেখাবেন? সুস্মিতা তুমি একটু মিউট করো, তোমার আওয়াজ আসছে, মিউট করে দাও তুমি। তো দুটো আপনি কি করে শেখাবেন? ক্লাস 5 কেও শেখাতে হবে, ক্লাস 12 কে। এবারে ক্লাস 5 যে, সে তো এত ইউনিট কিছু বোঝে না, তাকে বোঝাতে হবে যে আচ্ছা এই দেখো তোমার বাড়ি থেকে স্কুল এত দূর হলো, তাহলে সেইটার আমি যদি একটা ম্যাপ আঁকার চেষ্টা করি, তাহলে তো এত বড় তো ম্যাপ করা যাবে না। আমাকে ছোট একটা কাগজ দেওয়া হয়েছে, কি করে করব? তাহলে আমাকে ওইটাকে ছোট করতে হবে। তার মানে এইখানে এমন একটা দূরত্ব তৈরি করতে হবে যে দূরত্বটা ওকে গুণ করতে পারে। তার মানে এর 1 মানে ওর 100 বা 1000, সে কিন্তু বুঝবে, তাই না? তাকে যদি আমি ইউনিট, কি বলে, ডেনোমিনেটর, নিউমারেটর এইসব বোঝাই, হবে না। ও লব হর কিছু জানেই না, তাই না? একদম। আমাকে এটা কিন্তু ইনোভেট করতে হয়, ইমাজিন করতে হয়। এরকম প্রশ্ন কিন্তু হতে পারে। বেশ, তো আশা করি সবার প্রশ্নের উত্তর পেয়েই গেছো, কারণ অনেক সময় হয়ে গেল, স্যারও ব্যস্ত আছেন। ঠিক আছে, তো ওকে, সবাইকে সেই আমরা জায়গায় দাঁড়িয়ে শুভেচ্ছা জানাই যাতে সবার ভালো হয়। একদম একদম। আর যদি নাও হয়, মনে রাখবেন হতাশাগ্রস্ত হওয়ার কিছু নেই, কিছু না কিছু হবে, লেগে থাকতে হবে। আর যার শিক্ষকতা কোনোভাবেই হচ্ছে না, জানবেন আপনার জন্য অন্য কিছু, এটা নয়। একদম একদম। সমাজে সবার মূল্য আছে, প্রত্যেকের মূল্য আছে। আমরা যে বেঁচে আছি এটাই কিন্তু সবচেয়ে বড় পাওনা, বাকিটা তো আছেই। একদম একদম। ঠিক আছে, তো যাই হোক, স্যার অনেক ধন্যবাদ। ঠিক আছে, তো এরই মধ্যে দিয়ে আমরা আজকের এই পর্বের আলোচনা শেষ করলাম। স্যার অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে এত সময় ছিলেন এবং সব প্রশ্নের উত্তর কম বেশি স্যার দিলেন। সামগ্রিকভাবে ভাইবা সম্পর্কে আমার মনে হয় কারোর আর কোনো ভীতি থাকার কথা নয়।
সবার প্রতি আমাদের সকলের শুভকামনা থাকবে যেন আলটিমেট সাকসেস, অর্থাৎ দিনের শেষে বলতে পারি আমরা যে হার জিতের সমীকরণে আমি জিতে বেরিয়ে গেছি। তো সেই দিনের অপেক্ষায় সবাই থাকবে এবং আমরা সবাই সেই খুশির দিনটার অপেক্ষায় থাকবো সবাই, যাতে করে তোমরা বলতে পারো যে হ্যাঁ। ধন্যবাদ স্যার। তো এরই মধ্যে দিয়ে আমরা এই পর্বের আলোচনা শেষ করলাম। সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি এই পর্বের আলোচনা।